আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকের সাকসেস স্টোরি প্রোগ্রামে। আজকে আমাদের সাথে আছে ডক্টর লামিয়া। আমি কোন সাবজেক্টে চান্স পেয়েছে ছোট্ট করে একটু ইন্ট্রোডাকশন লামিয়ার কাছ থেকে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর লামিয়া তানজিম। আমি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। এবছর আমি রেসিডেন্সি এমডিতে চান্স পেলাম ঢাকা মেডিকেলে, হেমাটোলজি সাবজেক্টে। তো থ্যাংক ইউ ডক্টর লামিয়া। তো হেমাটোলজি খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বোঝা যাচ্ছে, আর পাশাপাশি ইম্পর্টেন্ট যে বিষয় যে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ আমাদের ঢাকার মধ্যেই, পুরান ঢাকাতেই সবাই চেনে, পরিচিত। তো ন্যাশনাল মেডিকেল কলেজের যারা স্টুডেন্ট যারা আছে অবশ্যই ডক্টর লামিয়াকে চিনে রাখবে এবং তাদের পোস্ট গ্রাজুয়েশনের যেই পরামর্শ ডক্টর লামিয়ার কাছ থেকে তারা পেয়ে থাকবে। আচ্ছা, এবার আমরা আসব যে এই যে একটা জার্নি তৈরি হলো, সেটা আসলে কবে থেকে শুরু, বিষয়গুলো কেমন ছিল? আমি ভাইয়া গত বছরের ডিসেম্বরে ম্যাট্রিক্সের লং ব্যাচে ভর্তি ছিলাম, অ্যাড্রেনালিন ব্যাচে। ডিসেম্বর, তার মানে একটা বড় সময়, একটা টাইম ইনভেস্ট করতে হয়েছে। এখন কেমন লাগছে এই চান্স? এখন আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে অনেক কষ্টের পরে যখন একটা সাকসেস পাওয়া যায়, এটার ফিলিংস অন্যরকম। আসলে সত্যি, আসলে এটা একটা বড় ব্লেসিং যে এতজন পরীক্ষার্থীর মধ্য থেকে একটা সাবজেক্টে চান্স পাওয়া, এটা একটা বড় ব্লেসিং। তো যাই হোক, আমি যদি আর একটু যাই যে এই জার্নিটা আসলে কেমন ছিল, শুরুর দিকে পড়াশোনার প্যাটার্ন কেমন ছিল, বা মাঝখানে কেমন ছিল, বা শেষে কি অবস্থা ছিল, সেটা যদি একটু বলো। আচ্ছা, আমি তো ডিসেম্বর থেকে পড়া শুরু করি। তো যেহেতু সপ্তাহে একটা ক্লাস ছিল, এক সপ্তাহে হচ্ছে যে এখান থেকে ক্লাস করে যেতাম। তুমি লং ব্যাচে ছিলাম? লং ব্যাচে ছিলাম, জি। যার কারণে মানে ভালো একটা টাইম পাওয়া যেত একটা লেকচারের জন্য, একটা সপ্তাহের জন্য পুরো সময় পাওয়া যেত। ক্লাসটা করে যেতাম। ক্লাসটা তো 5 থেকে 6 ঘন্টার মতো, এবং সেটা ক্লাসটা মানে এত ভালো ছিল, সব কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়। এখানকার মেন্টররা আর কি সবসময় কনসেপ্ট ক্লিয়ার করার দিকে একটা ভালো জোর থাকে, অলওয়েজ সেটাই থাকে যে আমরা যারা মেন্টর যারা এখানে ক্লাস নেই, আমাদের ক্লাসের মধ্যে পরীক্ষামুখী যেমন, পাশাপাশি কনসেপ্ট যাতে ক্লিয়ার হয়। তোমরা তো এবার বিএসএম পরীক্ষা দিতে গিয়ে দেখছো যে কোশ্চেন প্যাটার্ন কিন্তু দিন দিন চেঞ্জ হচ্ছে। প্রিভিয়াস কোশ্চেন কিন্তু নাই, প্রিভিয়াস টপিক হতে পারে, বাট প্রশ্ন এমন ভাবে থাকে যে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলেই অ্যানসারটা করা যাবে, ব্যাপারটা এরকম। এবং মানে প্রশ্নগুলো ভেরি ইন্টারেস্টিং। আর প্রিভিয়াস কোশ্চেন আসলে সলভ এজন্য করতে হয় তাহলে বোঝা যায় ওই চ্যাপ্টার থেকে কতভাবে প্রশ্ন আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। তবে এটা বলে রাখছি যে ওখান থেকে যে কোশ্চেন কমন করে ব্যাপারটা এরকম না, তবে চ্যাপ্টার সম্পর্কে ভালো একটা জ্ঞান রাখার জন্য প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে হয়। আচ্ছা, তারপরে কন্টিনিউশন বলো। আচ্ছা, এখানে হচ্ছে যে আমি ম্যাট্রিক্সের লেকচার শিটগুলো পড়তাম। শিটের সাথে হচ্ছে যে 6-7 ভলিউমের যে বইটা ছিল সেটা, এবং কি নোট, কুইক রিভিশন, এই সবগুলোই আমি ফলো করেছি। ম্যাট্রিক্সের সিরিজের যত বই ছিল ভাইয়া, তুমি যেহেতু লং ব্যাচে আছো অবশ্যই তুমি সেটা ফলো করছো। আমি সেগুলো ফলো করেছি। এবং হচ্ছে কুইক রিভিশনটা আমি যে কোশ্চেনগুলো সলভ করতাম, তো দেখতাম যে কোন টপিক থেকে কোন বছরে কয়টা কোশ্চেন আসছে, খুব ভালো একটা অ্যানালাইসিস হয়। এবং ওই লেকচারটা সম্পর্কে আমার ধারণাটা কিন্তু ওই এক সপ্তাহ পরে দেখতাম যে না, আমার অনেক ক্লিয়ার হয়ে গেছে, ভালো একটা ধারণা চলে আসে। আচ্ছা, এই যে আমাদের ক্লাস টেস্ট আমরা প্রোগ্রাম রেখেছি, তারপর হাফ সাবজেক্ট ফাইনাল রেখেছি, সাবজেক্ট ফাইনাল রেখেছি, এবং পরীক্ষার একটা বড় অংশ ছিল। এবং প্রতিটা পরীক্ষা, যেমন ক্লাস টেস্টগুলোতে আমি বলি যে ক্লাস 21 বা তার উপরে পেলে বেশ ভালো পড়া হয়েছে, 18 বা 20 পেলে অ্যাভারেজ একটা পড়াশোনা হয়েছে, বা 17 বা তার নিচে হলো পড়াশোনাটা হয়নি। তুমি পরীক্ষা কি সবগুলো দেওয়া হয়েছিল? মোটামুটি পরীক্ষা ক্লাস টেস্ট সব দেওয়া হয়েছিল ভাইয়া, এটা একটা বড় বিষয় আসলে। সবগুলো দেওয়া হয়েছিল, এবং মানে পরীক্ষাটা দিলে আমার মনে হতো যে না, আমি পড়াটা আমার হয়েছে, এবং আমার মার্কস গুলো আলহামদুলিল্লাহ ভালোই থাকতো ভাইয়া। 19, 20, 21 এরকম একটা নাম্বারের মধ্যে ছিল। আমরা সেটা দেখেছি, মানে পরীক্ষা যখন একজন স্টুডেন্ট দেয় বুঝতে হবে সে সেটা পড়েছে, এবং পড়ার জন্য তার একটা ডিজায়ার তৈরি হয়েছে, না পরীক্ষাটা আমাদের দিতে হবে। আর যা দিচ্ছে না কেন, ভয় পাচ্ছে, তার মানে তার ওই চ্যাপ্টারটা আসলে পড়া হয়নি। কোশ্চেন সম্পর্কে বলো তো আমাদের, আমরা যে প্রশ্ন করি, আমাদের এবার প্রশ্ন নিয়ে বিশাল একটা হাইপ তৈরি হয়েছে, হ্যাঁ, খুব স্ট্যান্ডার্ড একটা তৈরি হয়েছে। তোমার কি মনে হয়েছে বলো?
আসলে স্ট্যান্ডার্ড ছিল ভাইয়া, আপনাদের ক্লাস টেস্ট গুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড খুবই ছিল। স্ট্যান্ডার্ড ছিল। সব সময় এমন না যে হ্যাঁ পড়ে আসছি আমি সব পারলাম, এরকম না। রাইট। এবং কোন জায়গাটা আমার গ্যাপটা আছে ওই কোশ্চেনে পরীক্ষাটা দিলে কিন্তু সেটা ধরা বোঝা যায়। পড়তো যে এই জায়গাটা আমার গ্যাপ আছে। এবং আপনার হাফ সাবজেক্ট ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মক টেস্ট সবগুলোর কোশ্চেনই কিন্তু খুবই ভালো ছিল। রাইট। এবং মক টেস্টের কোশ্চেন ভাইয়া এত স্ট্যান্ডার্ড ছিল যে মার্কস তো অনেক বেশি ওঠে না, 70-এর উপরে কারো মানে খুব একটা উঠে নাই। খুব একটা আমাদের হাইয়েস্ট উঠছে সম্ভবত 76, একজনই পাইছে 72, তবে এভারেজ নাম্বার ওই 60 থেকে 70 এর মধ্যে এরকম একটা বিষয় ছিল আর কি। জি ভাই। তোমার কেমন থাকতো? আমার এরকমই ভাই, 60 এর কাছাকাছি, 61 62 চারটা পরীক্ষায় এরকম ছিল। আচ্ছা, হেমাটোলজি কি ছিল, বিষয়টা কি এরকম ছিল না অন্য কোনো সাবজেক্ট চিন্তা করছিলেন? না ভাইয়া, প্রথমে তো আসলে ইন্টারনাল মেডিসিনে ইচ্ছা ছিল, তো এক বছরের মধ্যে আমার মানে আস্তে আস্তে মানে মাইন্ড চেঞ্জ হয়েছে। কিন্তু ইন্টারনাল মেডিসিন প্রথমে ভর্তি হয়েছিলাম ওভাবে, কিন্তু তারপরে আমি চিন্তা করলাম যে নেফ্রোলজিতে দিব। কিন্তু ভাইয়া তারপরে হচ্ছে আমি লাস্টে আমার কিছু প্রবলেমের কারণে সাবজেক্টটা আমি কোনটা চয়েস করব আপনার কাছে এসেছিলাম যে ভাই আপনি আমাকে একটা চয়েস মানে বলেন যে এখানে আসতে পারে। আচ্ছা। এবং আপনি বলেছিলেন ভাইয়া যে হেমাটোলজিতে দাও, তো আলহামদুলিল্লাহ এখন সেখানে চান্স পেয়েছি। এইবার আসলে যতজনকে বলেছি সাবজেক্ট নিয়ে ম্যাক্সিমাম মানে প্রিপারেশন তো অবশ্যই তোমাদের ভালো ছিল। অনেক সময় দেখা যায় যে সাবজেক্টের চয়েস নিয়েই হয়তো ছিটকে পড়তে হয়। তো ইনশাআল্লাহ এবার এই জায়গাটাতে আমি বলি যে 99% মানে সাকসেসফুল জায়গাটা তৈরি হয়েছে আর কি। তো সবার কাছে এটাই বলবো যে একটা প্রিপারেশন ভালো নেওয়ার পরে সাবজেক্টগুলো যদি একটু সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় তাহলে মনে হয় লাকটা সাথে চলে আসে আর কি। কারণ আপনি তো প্রিপারেশনটা দেখেই আপনি সাবজেক্টটা বলছেন যে আপনার এখানে আসতে পারে। তো নিশ্চয়ই তোমার এই সবগুলো পরীক্ষার নাম্বার দেখছিলেন? সবগুলো নাম্বার দেখেছিলেন ভাই। দেখে তারপর দেখে বলেছিলেন যে হ্যাঁ হেমাটোলজিতে দাও, আসবে। যাকে তো একটা বড় বিষয়, ঢাকা মেডিকেল কলেজ হেমাটোলজি একটা বিগ সারপ্রাইজ বিষয়টা। আচ্ছা, তো আমরা যদি আরেকটু বলি যে একজন ক্যান্ডিডেট যে নতুন শুরু করছে বা এবার যাদের হয় নাই, আগামীতে যারা পরীক্ষা দিবে, তাদের উদ্দেশ্যে তোমার কি পরামর্শ? আচ্ছা, তাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে যে আপনারা হতাশ হবেন না, প্রথম কথা। এবং টার্গেটটা আপনার সেট করতে হবে যে না আমি এই বছরই আমি এখানে চান্স পাবো, এই রেসিডেন্সি দিব, চান্স পাবো, সেইভাবে আপনাকে ওই একটা বছর টাইম দিয়ে পড়তে হবে। এবং প্রতিদিন পড়ার টেবিলে বসতে হবে। প্রতিদিন যদি পড়া না হয়, রেগুলার পড়া না হলে আপনার ওই জায়গাটা গ্যাপ হয়ে যাবে। এখানে মেন্টররা যা পড়াচ্ছে ওই সপ্তাহে যদি আপনি ওই লেকচারটা পড়েন তাহলে আপনার পড়াটা প্রিপারেশনটা একরকম হবে, আর সেটা যদি আপনার গ্যাপ পড়ে যায় আপনার প্রিপারেশনটা অন্যরকম হবে। এটা এই গ্যাপটা কিন্তু পরে আর ফিল আপ করা খুব কঠিন হয়ে যায়, খুবই কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো আমি বলবো যে সব সময় পড়ার পরিবেশের মধ্যে থাকতে, প্রতিদিন হলেও আপনাকে 2-3 ঘন্টা করে প্রথম দিকে বসতে হবে, এরপরে আপনার আস্তে আস্তে সময়টা বাড়াতে হবে পড়ার। এই জিনিসগুলোতে আমরা বলে দেই সব সময় ক্লাসগুলোতে, আমরা চেষ্টা করি বলে দেওয়ার জন্য। আর ম্যাট্রিক্স পয়েন্টে তোমার কি মনে হয় আমরা যে দিক নির্দেশনাগুলো দিয়েছি এটা একজন স্টুডেন্টদের কেমন খুবই হেল্পফুল ছিল ভাই, খুবই হেল্পফুল ছিল। কারণ এক বছর অনেক লং টাইম, এখানে আপনার সেই মোটিভেশন ধরে রাখাটা কিন্তু মানে অনেক কঠিন একটা ব্যাপার। তো মাঝে মাঝে ডাউন হয়ে যায়, তো তারপরে আপনাদের কাছে এসে আবার কথা বলি, আবার মোটিভেটেড হই, আবার পড়া টেবিলে বসি পড়তে, যে না লেগে থাকলে আল্লাহ এক সময় দিবে। সেটাই আপনাদের গাইডলাইনগুলো ভাই আপনাদের খুবই, আমি বলবো যে খুবই ভালো। এবং আপনাদেরকে বলবো যে ভাইদের কাছে এসে কথা বলেন, আপনাদের মোটিভেশন অনেক হাই হয়ে যাবে। আমি সেটা সবসময় বলি যে ক্লাস যেখানেই করুক সমস্যা নাই, একবার আসেন, কথা বলেন, আপনি জায়গাগুলো অন্তত চিনে যান যে আসলে আপনার কি করতে হবে। আমরা এই কনফিউশনে ভুগি যে আসলে কোন জায়গা পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এগুলো আমরা পাজল থাকি। আমরা চারিপাশ থেকে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে, আমরা চেষ্টা করি হয়তো সেগুলা প্রতিটার পিছনে দৌড়াই। যেমন এখন এফসিপিএস পাওয়ার এটার পিছনে দৌড়াচ্ছি, না হলে আবার ডিপ্লোমা, সেটা না হলে আবার এফসিপিএস পাওয়ার জুলাই আবার। তো দেখা যায় বছরে 4টা পরীক্ষার পিছনে শুধু দৌড়াচ্ছি। কিন্তু সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনাকে একটা কার্যকর এবং প্ল্যান্ড যদি আপনি একটা প্রিপারেশন নেন, সবকিছু আসলে হওয়া সম্ভব। ব্যাপারটা এরকম, প্রিপারেশনটা আগে দরকার। আগে একটা ভালো প্রিপারেশন না হলে তারপরে পরীক্ষাটা দিলে তখন তাহলে একটা গুড একটা পজিটিভ রেজাল্ট পাওয়া যায়।
তো যাই হোক, থ্যাংক ইউ ডক্টর লামিয়া। ইনশাল্লাহ ঢাকা মেডিকেল কলেজে হেমাটোলজি ডিপার্টমেন্ট, সেখানে আমরা আগামী 5 বছর ডক্টর লামিয়াকে পাবো। ইনশাআল্লাহ। আপনারা হেমাটোলজি রিলেটেড ডিএমসিতে কোনো প্রবলেম থাকলে অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারবেন। নিজের ডিপার্টমেন্টের কোনো প্রবলেম সলভ করতে পারলে নিজের কাছে ভালো লাগে, এটা আমি অলওয়েজ বলি। প্যাথোলজি মানে হিস্টোপ্যাথোলজি নিয়ে কোনো প্রবলেম হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অসুবিধা নেই। আর আরও বিশেষ করে বলছি, যারা নতুন পরীক্ষা দিচ্ছেন বা যারা দিবেন সামনে, আপনারা এই ছোটোখাটো পরামর্শের জন্য বা আরও বড় কোনো গাইডেন্সের প্রয়োজন হলে ম্যাট্রিক্স পয়েন্ট আপনাদের সাথে আছে। আর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের স্টুডেন্ট যারা আছে সবাই ডক্টর লামিয়াকে একবার করে নক দিবে, অবশ্যই কংগ্রাচুলেশনস জানাবে। তাদের একজন বড় আপু একটা বড় জায়গায় গিয়েছে এবং ধীরে ধীরে তারাও সেই একটা পজিশনে চলে আসবে ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই, কংগ্রাচুলেশনস এগেইন, ইনশাআল্লাহ ভালো থাকবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম।